বাংলাদেশের এখন এমন লেজে গবরে অবস্থা যে সরাসরি ভারতের হাতে পায়ে ধরছে, কিন্তু কিছুতেই ভারত বাংলাদেশকে পাত্তাই দিচ্ছে না এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। কেননা বাংলাদেশ সরকারের যে প্রেস সেক্রেটারি রয়েছে শফিকুল আলম, তিনি একটা বয়ান দেন যেখানে ওনার দাবি যে মোহাম্মদ ইউনিস বহুবার চেষ্টা করেছিল যে চীনে যাওয়ার আগে যদি ভারতের একটা ভিজিট করা যায়, কিন্তু এতবার চেষ্টা করেও ভারত মোহাম্মদ ইউনিসকে নিজের দেশে ঢুকতেই দেয়নি। আর এটা বাংলাদেশের সরকার অফিশিয়ালি নিজেরা বলেছে, ভারত এ বিষয়ে কিছু বলেন। আপনাদের হয়তো মনে আছে যে এই সেম অবস্থা নেপালের প্রধানমন্ত্রীর সাথেও হয়েছিল। নেপালের প্রধানমন্ত্রী চীনে যাওয়ার আগে ভারতে আসতে চেয়েছিল, কিন্তু ভারত কেপি শর্মা ওলিকে দেশে ঢুকতেই দেয়নি, তাই বাধ্য হয়ে উনি চীনে যায়। আর তারপর নেপালে কি তাণ্ডব চলছে আশা করি বলতে হবে না। নেপালের রাজা ফিরে আসে, গোটা দেশে সরকার বিরোধী প্রদর্শন এবং পরিস্থিতি এতটা মারাত্মক হয়ে গেছে যে রাজার সমর্থনে দেশের মেজরিটি পপুলেশন এখন কমিউনিস্ট শাসন উৎখাত করতে চাইছে। ওরা ভেবেছিল যে এর থেকে বাঁচার জন্য চায়না সাহায্য করবে, তাই নেপালের প্রধানমন্ত্রী চীনে ছুটে যায়, কিন্তু ওখানেও নেপালের কমিউনিস্ট সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে চীন। এই সেম স্ক্রিপ্ট এখন হয়তো বাংলাদেশেও চলছে। বাংলাদেশের ইউনিস সরকার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের আসল পরিকল্পনা কী, তাই ইউনিস যে করেই হোক প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করে এখনকার মতন সমস্যা মেটাতে চাইছে। যার আন্ডারে ভারত যেহেতু ইউনিসকে দেশে ঢুকতেই দিচ্ছে না, তো মোহাম্মদ ইউনিস কী করে, নিজের বিদেশ মন্ত্রীকে পাঠায় ভারতকে রিকোয়েস্ট করার জন্য, যেখানে ওদের বিদেশ মন্ত্রী সোজা এস জয়শঙ্করের কাছে দাবি জানায় যদি ভারতের ভিজিট না হয় তাহলে অন্তত আগামী মাসে বিমস্টেক দেশগুলোর যে মিটিং রয়েছে সেখানেও কয়েক মিনিটের জন্য আলাদা করে প্রাইম মিনিস্টার মোদির সাথে দেখা করার ব্যবস্থা করে দিক। কিন্তু খবর দেখেন, এখানেও বাংলাদেশের সরকার বসে রয়েছে যে ভারত ওদের কখন অ্যাপ্রুভ করবে, কিন্তু ভারত কোনো কথাই বলছে না। খুব সম্ভবত এখানেও প্রধানমন্ত্রী মোদি মোহাম্মদ ইউনিসের সাথে কোনো রকম মিটিং করতে রাজি, মানে মেসেজ ক্লিয়ার যে বাংলাদেশের ভেতর বড়সড় কিছু তো হবে। তা না হলে খুবই রেয়ার ঘটনা যখন অন্য দেশের লিডারকে ভারত নিজের দেশে ঢুকতে দেয় না। উপরন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলেছে আমেরিকা। এই মুহূর্তে আমেরিকা বাংলাদেশের পিঠেই ছুরি মারছে। রিসেন্টলি আমেরিকার ইন্টেলিজেন্স চিফ তুলসী গাব্বার ভারতে এসে অফিশিয়ালি বাংলাদেশের সরকারকে হুঁশিয়ারি দেয় যে যেভাবে ওখানে হিন্দুদের গণহত্যা করা হয়েছে তার ফল কিন্তু ঠিক হবে না, যাকে নিয়ে বাংলাদেশের সরকার তো খুব লাফাচ্ছিল। আর এই ঘটনার মাত্র 5 দিন পর আজ আবার আমেরিকার বয়ান এসেছে, যেখানে আমেরিকার দাবি বাংলাদেশকেও হিউম্যান রাইটস মানতে হবে এবং ওখানে যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। কিন্তু এই পরিস্থিতি জটিল করে দিয়েছে আমেরিকার অ্যালাই দেশগুলো। সিএনএনকে অফিশিয়ালি আমেরিকার কয়েকটা অ্যালাই দেশ জানিয়েছে যে বাংলাদেশ এই মুহূর্তে অটোক্রেসির দিকে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে কিছু বড় ধামাকা হতে পারে। ফলে এই সমস্ত ঘটনা পরপর কানেক্ট করলে ইঙ্গিত কিন্তু খুব একটা ভালো আসছে না বাংলাদেশের জন্য। আর এই সব কিছু হয়েছে ডোনাল্ড ট্রাম্প আর প্রধানমন্ত্রী মোদির মিটিংয়ের পর, যেখানে ট্রাম্প বলেছিল না যে আমি বাংলাদেশ মোদিকে হ্যান্ডওভার করছি। কিন্তু এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশে ভারত অ্যাকচুয়ালি কী করতে চাইছে। দেখুন, এই ধরনের সমস্যার দুটো সলিউশন হয়, শর্ট টার্ম সলিউশন আর একটা লং টার্ম সলিউশন। ভারত সবসময় লং টার্ম সলিউশনের দিকে যায়। যত বড়ই দেশ হোক, যত বেশি পপুলেশন হোক, ফারাক পড়ে না। যদি ওদের কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে তাহলে ওই দেশকে মাথা নত করতেই হবে। তো ভারত সবার আগে বাংলাদেশকে সম্পূর্ণ ইকোনমিক্যালি ভেঙে দিচ্ছে। বাংলাদেশের যদি বর্তমান পরিস্থিতি দেখেন, ওদের অবস্থা মারাত্মক খারাপ। এই মুহূর্তে বাংলাদেশের বড় বড় মিডিয়া চ্যানেল নিজেরাই দাবি করছে, রাস্তায় রাস্তায় বাংলাদেশের শ্রমিকরা প্রদর্শন করছে যে 300 থেকে 400-র বেশি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওরা কাজ হারিয়েছে। আর যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি এখনও চলছে তার উপর আক্রমণ হচ্ছে। এবং এই সব শ্রমিকদের একটা সংগঠন রয়েছে, তারা কি করছে, শ্রমিকদের দিয়ে আন্দোলন করিয়ে বাকি ফ্যাক্টরির কাজও বারবার আটকে দিচ্ছে। এতে লাভ হলো বাংলাদেশের এই একমাত্র ইন্ডাস্ট্রি গার্মেন্টস, এর যে বাজার ছিল বড় বড় ইউরোপ, আমেরিকা আর গালফের দেশে, তো এই সমস্ত কোম্পানি এখন ভারতের দিকে ছুটে আসছে। আর এই সেম টাইমে কাকতালীয় তো হতে পারে না
যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 1000 একরের বেশি জমি দিল গার্মেন্টসের পার্ক তৈরির জন্য, যেটা ভারতের সবচেয়ে বড় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি হবে। কেন্দ্র সরকার স্পেশাল ছাড় দিয়েছে, এক্সট্রা ফান্ড দিচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে পুশ করার জন্য, যার ফলে দুদিন আগের খবর যে ভারতের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবছরের শুরুতেই আরও 18% গ্রো করেছে। অর্থাৎ স্লোলি বাংলাদেশের ভেতর ওদের ইকোনমির ব্যাকবোন ধ্বংস হচ্ছে, আর ওই বাজার অ্যাকচুয়ালি ভারতের দখলে যাচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ইন্ডাস্ট্রি নেই যা দিয়ে ওদের ইকোনমি চলবে, না কোনো খনিজ সম্পদ রয়েছে, না তেলের ভাণ্ডার রয়েছে রাশিয়ার মতো। এমনকি বেসিক জিনিস মানে চাল, ডাল, গম, তেল, এমনকি চিনি পর্যন্ত সবটাই আমদানি করে খেতে হয়। তাহলে এমন দেশ সারভাইভ করবে কি করে? তো ফাইনালি এখন বাংলাদেশের ইকোনমি এমন একটা জায়গায় চলে এসেছে যে আজকালের মধ্যেও যদি ভারত সরকার ওদের পুরো রপ্তানি আটকে দেয় র মেটেরিয়ালের, তাহলে ওদের বাকি ফ্যাক্টরি বন্ধ, ওদিকে ফুড সাপ্লাই আটকে দিলে তো পুরো খেলি খতম। কিন্তু ভারত এখনও এটা করছে না, কারণ ভারত আরও বড় গেম খেলছে। এই মুহূর্তে বাংলাদেশের আর্মি আর মোহাম্মদ ইউনিসের মধ্যে একটা টানাপোড়ান চলছে। গোটা বাংলাদেশে মাল্টিপাল ফ্র্যাকশন তৈরি হয়েছে। একটা ছাত্র সংগঠন, ইউনিসের একটা সংগঠন, ওদিকে ইসলামিক আতঙ্কবাদী স্পেশালি জামাত আর হুরিয়াতদের, আর তার সাথেই বাকি পলিটিক্যাল পার্টি মানে বিএনপিও নিজের জমি বাঁচাতে চাইছে। এমনকি বাংলাদেশের যে আর্মি তার মধ্যেও দুটো ফ্র্যাকশন তৈরি হয়েছে, একটা প্রো ভারত আর একটা অ্যান্টি ভারত। ফলে এখন বেসিক্যালি এখানে কী হচ্ছে, পাকিস্তানের নীতিকে কাজে লাগানো হয়েছে বাংলাদেশের ভেতর। একদিকে ইকোনমি শেষ, অন্যদিকে পলিটিক্যালি ডিস্টেবল। ফলে কারোর পক্ষে বাংলাদেশকে পুরোপুরি কন্ট্রোল করা অসম্ভব ব্যাপার। আর ওদের কফিনের শেষ পেরেক পোতে আমেরিকা নিজের সমর্থন তুলেন। এই যে মূল ফ্র্যাকশন রয়েছে, যেমন ধরুন মোহাম্মদ ইউনিস, ছাত্র সংগঠন, জামাত, এদের তো ফান্ডিং দরকার। বিনা ফান্ডিংয়ে এরা পরিচালনা করবে কী করে? আর এই পুরো ফান্ডিং আসতো আমেরিকার ইউএস এড থেকে, যেটা এখন বন্ধ। আমেরিকার ডিরেক্ট সাপোর্টও অনেকটাই আটকে গেছে। উপরন্তু মায়ানমারের সীমান্তে আরাকান আর্মিও অ্যাক্টিভ হয়ে গেছে আর মাঝে মধ্যেই বাংলাদেশকে চ্যালেঞ্জ করছে। ফলে মোদ্দা কথা হলেও ভারত ডিরেক্টলি কোনো রকম হস্তক্ষেপ করে না অন্য দেশের ভেতর। এখানে স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি দূর থেকে বাংলাদেশের কোমর ভাঙছে। 16 কোটির পপুলেশন, এত বড় দেশের একমাত্র বাঁচার রাস্তা ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল, যেটা আর কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না। কেননা এই সমস্ত ফ্যাক্টরির যে মার্কেট ছিল সেটাই ভারত কবজা করছে, এবং যে ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে তাকে ম্যানেজ করতে প্রচুর বিলিয়ন ডলারের প্রয়োজন, যা চীন বা আমেরিকা কোনো দেশই দেবে। এবং ইভেনচুয়ালি বাংলাদেশ এই মুহূর্তে বারুদের স্তূপে বসে রয়েছে। এখন ভারতের প্ল্যান সিম্পল, ওখানে একটা ইলেকশন করানো এবং যে করেই হোক একটা বৈধ সরকার ক্ষমতায় আনা। ফারাক পড়ে না ওটা ভারতের পক্ষে হোক বা ভারতের বিরুদ্ধে, জামাত হলে জামাত, বিএনপি হলে বিএনপি। কারণ যে মুহূর্তে কোনো বৈধ সরকার আসবে তাদের পুরো বাংলাদেশকেই সামলাতে হবে, মানে টোটাল ইকোনমিক ক্রাইসিস, ল অ্যান্ড অর্ডার ওদের মাথার উপরেই চাপবে। তখন ওরা ফান্ড কোথায় পাবে? আমদানি ভারত থেকেই করতে হবে, কিন্তু ভারত ওদের সাহায্য করলে তার বদলে ওদেরকেও তো কিছু করতে হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলে গেলে ইকোনমিও শেষ, তখন সম্পূর্ণ ভারতের দয়ায় টিকতে হবে। আর এইভাবেই অ্যাকচুয়ালি একটা দেশকে বিনা কোনো যুদ্ধ লড়ে কন্ট্রোল করা সম্ভব। আমেরিকা এটা বহু দেশের সাথে করেছে, আফ্রিকা, মিডল ইস্টে। ভারতও এই সেম নীতিতে কাজ করছে। ফলে ওভারঅল পরিস্থিতি যেখানে গিয়ে ঠেকেছে সেখানে ভারতের বাংলাদেশকে প্রয়োজন নেই, বাংলাদেশের ভারতকে প্রয়োজন। তো সিম্পল, আমরা যা বলবো সেটা মানতে হবে, আর যদি না মানে তাহলে যেভাবে বাংলাদেশ চলছে চলুক। এখন দেখা যাক যে বাংলাদেশ কতদিন এইভাবে টিকতে পারে, নাকি আবার মালদ্বীপের মতন 180 ডিগ্রি পাল্টি খেয়ে ভারতের পায়ে পড়ে।